ডোর বেলটা বেজে উঠল। সালেহা বেগম কিচেনে বসে সবজি কুটছিলেন। মনে মনে ভাবলেন, এত ভোরে কে এলো আবার? উনি কিচেনে থেকে ড্রয়িং রুমে এসে দরজা খুলে দেখেন মায়া দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখটা বিধ্বস্ত, চোখের নিচে রাত জাগার ছাপ স্পষ্ট হয়ে আছে। সালেহা বেগম অবাক হয়ে বললেন, তুই এত সকালে? হুম, তোমাদের দেখতে মন চাইছিল তাই ছুটি নিয়ে চলে এলাম। কালও তো ফোনে কথা হলো, তুই তো কিছু বললি না। তখনও সিদ্ধান্ত নিয়ে আসবো কিনা। মায়া ওর ব্যাগ নিয়ে ঘরে প্রবেশ করে সালেহা বেগমকে বলল। আব্বার শরীর এখন কেমন আছে আম্মু? সালেহা বেগম দরজা লাগিয়ে বললেন, ওই আছে কোনো রকম, আল্লাহ যেমন রেখেছেন। সালেহা বেগম নাস্তা রেডি করতে কিচেনে চলে যান। এর মাঝে ইরাবতী, রুবেল আর নোবেল সবাই মায়ার সাড়া পেয়ে ড্রয়িং রুমে চলে আসে। ইরা মায়াকে দেখে বলল, তুমি আসবে, আমাদের জানাওনি কেন আপু? মায়া শুকনো হাসি হেসে বলল। সারপ্রাইজ দিব বলে। নোবেল সাথে সাথে বলল, আজ কতদিন পর আমরা সব ভাই বোন একসাথে হলাম। আপু একটা জমকালো নাস্তা করলে কেমন হয়? রুবেলও বলল। নোবেল অবশ্য ভালো প্রস্তাব দিয়েছে। তুমি আর ইরা আপু যখন বাসায় ছিলে না, তখন বাড়িটা খুব খালি খালি লাগতো। আজ তোমাদের দুজনের একসাথে বাড়ি ফেরাটা সেলিব্রেট করি, কি বলো? মায়া ওর ভাই দুটির দিকে তাকিয়ে বলল। তোরা সারা জীবন এমনই থাকিস। এরপর মায়া ইরার দিকে তাকিয়ে বলল, আজ তোর ডিভোর্সের জন্য উকিলের কাছে যাব। ইরা মুখ শুকনো করে বলল, আমিও আর ওই শয়তানটাকে ঝুলিয়ে রাখতে চাইছি না। এমন সময় কিচেন থেকে সালেহা বেগম ইরাকে ডাক দিলেন। মায়া তখন ইরাকে বলল, কিচেনে গিয়ে আম্মুকে রান্না করতে নিষেধ কর। আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি, তুই বরং সবার জন্য চা বানিয়ে নিয়ে আয়। একসাথে সবাই চা আর মুড়ি মাখা খাই। ওদিকে মায়ার বাবা নোবেলকে ডেকে বললেন, এই নোবেল, এদিকে আয়। মায়ের গলা শুনতে পারছি। ও কি এসেছে? কতদিন মেয়েটাকে দেখি না। মায়া ওর বাবার ঘরে গিয়ে খাটের কোনায় বসে বলল, আমারও তোমাকে দেখার জন্য চোখ দুটো অস্থির হয়ে উঠেছিল আব্বা। এই অফিস বাদ দিয়ে তোমার কাছে ছুটে চলে এসেছি আমি। ওর বাবা চোখ ছলছল করে বললেন, ওভাবে আমার পায়ের কাছে বসে আছিস কেন? আমার কাছে আয় মা। মায়া একটা চেয়ার নিয়ে বাবার মুখোমুখি চেয়ারটায় বসে বলল, তোমার শরীর এখন কেমন আছে আব্বা? শরীর থাকলে অসুখ তো হবেই। এখন শরীরের কথা বাদ দে মা। তোকে আগে দুই নয়ন জুড়ে দেখি। তোর মায়ের কাছে শুনলাম তোর এইবারের বয়সটা নাকি বেশ ভালো। ইরা যখন হাসপাতালে ছিল তখন তোর মায়ের সাথে কথা হয়েছিল, খুব সম্মান করে কথা বলেছে। মায়া মনে মনে বলল, আমারও আবিরের এই গুণটা খুব ভালো লাগে। আচ্ছা, মানুষটা কি আমার চিঠি পড়েছে? আবিরের বেশ সকালেই ঘুম ভেঙে যায়। দুলাল মিয়া টেবিলে নাস্তা বেড়ে দেয়। লাইলিও সকালে ওর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছে। ওর বাড়ি সাভারে। পুরো বাড়িতে শুনশান নীরবতা বিরাজ করছে। অর্ণব আর আবির খাবার টেবিলে এসে বসে। মায়াকে দেখতে না পেয়ে দুজনে অবাক হয়। আবির দুলাল মিয়াকে জিজ্ঞাসা করল, তোমার ম্যাম কোথায়? দুলাল মাথা চুলকে বলল, ম্যাম তো অনেক সকালে সুটকেস নিয়ে বের হয়ে গিয়েছে। কথাটা শোনা মাত্রই আবিরের রাগ চড়ে গেল। সেই রাগ ঝাড়ল দুলালের ওপর। ওর দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে আবির বলল, তুমি আমার খাবার রুচিটাই নষ্ট করে দিয়েছ। খাবার পেরে দিয়ে কেউ আবার মাথায় চুলকায় নাকি? আমার গলা দিয়ে খাবার নামবে না। আবির খাবার টেবিল থেকে উঠে সিঁড়ি বেয়ে নিজের রুমে আসে। মনে মনে মায়ার ওপর অভিমান জন্মে। যাওয়ার সময় একটু বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না? অকৃতজ্ঞ কোথাকার। পুরো রুম পরিপাটি করে গোছানো। বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছে। ওয়াশরুমের তোয়ালে চেঞ্জ করেছে। ফার্নিচারগুলোতে কোনো ধুলিবালি নেই। খুব সুন্দর করে রুমটা গোছানো। তারপরও আবিরের কাছে সব কিছু ম্রিয়মাণ লাগছে। হঠাৎ টেবিলের ওপর একটা কাগজ ভাঁজ করা অবস্থায় দেখতে পেল। আবির কাঁপা কাঁপা হাতে কাগজের ভাঁজ খুলে মায়ার লেখা পুরো চিঠিটা কয়েকবার পড়ল। মনে মনে মায়াকে বলল, এত যদি আমাকে ভালোবাসো তাহলে শোকহত মানুষটাকে ফেলে দিয়ে তুমি কি করে চলে গেলে? তোমার একবার মনে হলো না বাবা মা চলে যাওয়ার পর এই দাদি আমাকে বড় করে তুলেছে? সে চলে যাওয়াতে আমার বুকের ভেতরটা ভেঙে খান খান হয়ে গিয়েছে। কি বলতে কি বলেছে সেটি তোমার কাছে বড় হয়ে ধরা দিল।
একবারও তোমার হাতটা ধরে বললে না আমি আছি তোমার সাথে। তোমার এত ইগোর কাছে আমার পাওনাগুলো সব ম্লান হয়ে গেল। মেয়েরা এত কঠিন হতে পারে? তোমাকে না দেখলে মনে হয় আমার জানা হতো না। আবির ব্যালকনিতে এসে বসলো। দাদি চলে যাওয়াতে ওর যত না কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে মায়া চলে যাবার পর। আবির সত্যি আজ নিজের ভেতর থেকে প্রথম একজন আপন মানুষের অভাব বোধ করল। আবির ভিতরে একাকিত্বটা আজ প্রচণ্ডভাবে মায়াকে চাইছে। মনে হচ্ছে এক ছুটে মায়ের কাছে চলে যেতে, ওর চুলের গন্ধ নিতে, ওর রক্তিম অধরে নিজের অধরখানি ছুঁয়ে দিতে। মনে মনে আবির ভাবে ওর চাওয়াগুলো এতদিন কোথায় লুকিয়েছিল। আজ অবধি কোনোদিন কোনো নারীর সঙ্গ ওকে আকর্ষণ করতে পারেনি। কত নারী ওর জীবনে আসতে চেয়েছে, অর্থবিত্ত, দেখতেও সুন্দর। আল্লাহপাক ওকে সব দিক থেকে ভরিয়ে দিয়েছেন, শুধু মায়ের অভাবটাই বাকি ছিল। অথচ ওই অপ্রাপ্তির কাছে ওর বাকি পাওয়াগুলো মূল্যহীন ছিল। কিন্তু ওর জীবনে এমন কোনো মুহূর্ত আজ অবধি আসেনি যে ওর নারী সঙ্গ দরকার। নিজের চারপাশে চারিত্রিক শুদ্ধতার দেয়াল নিজে ইচ্ছাতেই গেঁথে রেখেছিল, যাতে সেটা ভেদ করে কোনো নারী ওর কাছে আসতে না পারে। অথচ এই জীবনে সর্বপ্রথম যে নারী ওর অন্তরে ভালোবাসার শত দল ফুটালো, সে তার চতুর্দিকে সংযমের এমন এক দেয়াল তুলে রেখেছিল যা ভেঙ্গে আবির তার মুখোমুখি দাঁড়াতে পারেনি। অথচ চিঠিতে ও লিখে গিয়েছে আবিরকে ও ভালোবেসেছে। তাহলে এ কেমন ভালোবাসা? দরজা নক করার শব্দে আবির ওর ভাবনার জগৎ থেকে ফিরে আসে। ব্যালকনি থেকে ঘরে এসে দরজা খুলে দেখে অর্ণব ওর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আবির অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, তুই এই সময় কোথায় যাচ্ছিস? ভাইয়া আমি চলে যাচ্ছি। তোর না এক সপ্তাহ পর যাওয়ার কথা? কাঁদতে কাঁদতে অর্ণব বলল, এখানে থাকলে দাদি হারানোর শোক সামলানো আমার জন্য কঠিন হয়ে যাবে, সে কারণে টিকিটটা বদলে নিয়েছি। তাহলে তো কিছু টাকা লোকসান করতে হলো। তা হয়েছে, কিন্তু আমি এখানে আর থাকতে পারছি না। আর একটা কথা বলতে চাইছিলাম, বলে অর্ণব হাতের নখ খুঁটতে লাগলো। এত সংকোচের দরকার নেই, যা বলবি বলে ফেল দ্রুত। তুমি ভাবিকে ফিরিয়ে আনো, অনেক ভাগ্যবান তুমি। তাই ভাবির মতো একজন নারীকে তোমার জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছো। আবিরের জানতে ইচ্ছে হলো মায়া অর্ণবকে কখনো ভালোবাসার কথা বলেছে কিনা। সে কারণে অর্ণবের চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি মায়াকে ভালোবাসিস? মিথ্যে বলবো না, ভালোবাসি কিনা জানি না, তবে ওকে দেখলে আমার ভিতর এক ধরনের কম্পন অনুভব করি। কিন্তু এটাও তো জানো, ভালোবাসা কখনো একতরফা হয় না। আমি জানি কোনো দিন মায়াকে আমি পাবো না। শুধু মিথ্যা মরিচিকার পিছনে ছুটে লাভ নেই, বরং আমি ওর চোখে তোমার প্রতি ভালোবাসা দেখেছি। তুমি ওকে ভুল বুঝো না। আবারও বলছি, ভাবিকে ফিরিয়ে আনো। আবিরের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। এরপর অর্ণবের দিকে তাকিয়ে বলল, ড্রাইভার এসেছে? হ্যাঁ। ঠিক আছে, ভালোভাবে রওনা দে তাহলে। মোবারক মিয়াকে সাথে নিয়ে যা, পৌঁছে ফোন দিস। অর্ণব আসলে দাদিকে নয়, মায়ার উপস্থিতি ওকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। আবিরের সাথে মায়াকে দেখলে অর্ণবের ভেতরটায় বেদনার নদীটা উত্তাল হয়ে ওঠে। শরীরের সমস্ত শিরা উপশিরায় সেই ঢেউগুলো প্রবাহিত হয়। এর থেকে ওর চলে যাওয়া সবার জন্য মঙ্গল। বিশেষ করে মায়া আবিরকে ভালোবাসে, সেটা যেমন অর্ণব অনুভব করেছে, তেমনি আবিরের চোখে মায়ার প্রতি ভালোবাসা দেখেছে। অর্ণবের বাবা মা ভাই বোন সবাই আছে, কিন্তু আবিরের তো মায়া ছাড়া কেউ নেই। সুতরাং ওর ভাইটা বরং মায়াকে নিয়ে সুখে থাকুক। অর্ণব ভাবছে দাদির মৃত্যুর খবর তো ওর বাবা মাকে দেওয়া হয়নি, তবে ওনারা এখনও ইউকেতে পৌঁছায়নি। পৌঁছানোর পর শোকের খবরটা জানালে ভালো হয়। এয়ারপোর্টে প্রবেশের আগের মুহূর্তে অর্ণব মায়াকে একটা মেসেজ পাঠায়। অর্ণবকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে মোবারক মিয়া গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে। তখন গেটের কাছে আবিরদের পারিবারিক লয়ার মজিদ মোল্লাকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে ওনাকে নিয়ে আবিরের কাছে যায়। মজিদ মোল্লাকে ড্রয়িং রুমে বসিয়ে আবিরের রুমের দরজায় নক করে। আবির দরজা খুলে জানতে চায়, কি ব্যাপার? স্যার, আপনাদের লয়ার এসেছেন। তুমি নিচে যাও, আমি আসছি। মাগরিবের নামাজ পড়ে মায়া শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে। আজ সারাদিন ওর অনেক পরিশ্রম হয়েছে। উকিলের কাছে গিয়ে ইরার ডিভোর্স পেপার রেডি করেছে। যদিও ইরার বিষণ্ণ মুখটা দেখে ওর কষ্ট হয়েছে,
কিন্তু এছাড়া তো আর কোনো পথ খোলা নেই, না হলে বোনটাকে হারাতে হবে। বাইরে শো শো শব্দ হচ্ছে, মনে হয় ঝড়ো বাতাস বইছে। এখন তো মাঘের শেষ হতে চলল, এ সময় অবশ্য ঝড় বৃষ্টি হওয়া ভালো। মায়া ফোনটা ওপেন করলো। আজ 3 দিন হলো ও বাড়ি থেকে এসেছে, যদিও জানে ও বাড়ি থেকে কেউ ওকে ফোন দেবে না, তারপরও মিথ্যা আশা কুহুকিনীর মতো মায়া বারবার ফোনের স্ক্রিনে তাকায়। আবিরের জন্য হৃদয় বিনায় ব্যথার রাগিনী বেজে ওঠে। হৃৎপিণ্ডের রক্তবহ শোণিত ধারার মায়ার ব্যথার রাগিনীগুলো বেজে ওঠে। প্রচণ্ড কষ্ট অনুভব হয়। এই কষ্ট কাউকে বোঝানো যাবে না, শুধু এই পথ দিয়ে যারা একবার হেঁটে গিয়েছে সেই শুধুমাত্র অনুভব করতে পারবে। মুষলধারে বৃষ্টি শুরু হলো। ক্লান্তিতে মায়ার চোখ দুটো জুড়ে ঘুম নেমে আসে। ঘণ্টাখানিক ধরে বৃষ্টি ঝরে এখন মনে হয় একটু থামলো। বাসার ডোরবেলটা বেজে উঠল। ইরা গিয়ে দরজা খুলে দেখে ওর আপুর বস দাঁড়িয়ে আছে। ইরা ভেতরে আসতে বলে দরজা থেকে সরে দাঁড়ায়। আবির ঘরে এসে ইরাকে জিজ্ঞাসা করলো, মায়া কোথায়? আপু তো ওর রুমে শুয়ে আছে, আমি ডেকে আনছি। না, ওকে ডেকো না, আমি ওকে সারপ্রাইজ দেব। তুমি বরং তোমার বাবা মাকে একটু ডেকে আনো, আমার কথা আছে। ইরা ওর মাকে ডেকে দেয়, সাথে ও আবার রুবেলও চলে আসে। মায়ার মাকে সালাম দিয়ে আবির বলল, আন্টি, মায়া আমার বিবাহিত স্ত্রী। সালেহা বেগম, ইরা আর রুবেল মুখ চাওয়াচাই করে। অবাক হয়ে সালেহা বেগম বললেন, এ আপনি কি বলছেন? আমি আপনার এই কথা বিশ্বাস করব না। আবির ওদের বিয়ের কাবিননামা দেখায়। সালেহা বেগম প্রচণ্ড কষ্ট পায়। আবির সেটা বুঝতে পেরেই বলল, মা, এখানে মায়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। মায়া বলেছিল আপনাদের কাছে বিয়ের প্রস্তাব পাঠালে যদি আপনারা রাজি হন তাহলে আমাকে বিয়ে করবে। কিন্তু আমার দাদির শরীর বেশি খারাপ হওয়াতে উনি আমার বউ দেখতে চান। তখন আমি জোর করে ওকে বিয়ে করি। দাদিও 2 দিন আগে মারা গেলেন, আর মায়া আমার কাছ থেকে রাগ করে চলে আসে। আবির কিছুক্ষণ চুপ করে থেকে সালেহা বেগমকে বলল, মা, আজ আমি আপনার কাছে মায়াকে চাইতে এসেছি। একমাত্র আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দিতে পারেন। আবিরের ইচ্ছে করেই ওর আর মায়ার বিয়ের সত্যি কাহিনীটা গোপন করল। ও চায় না এই পরিবারটা নিজেদের ছোট মনে করুক, কেননা এখন থেকে এরাই ওর আপনজন। সাথে সাথে মায়ার সম্মান রক্ষা করা ওর দায়িত্ব। থাকুক না গোপন ওর আর মায়ার কিছু চুপ কথা। সালেহা বেগম আবিরের ব্যবহারে খুবই অভিভূত হলেন। মুগ্ধতার দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না বাবা। আমার মেয়ে বলে বলছি না, আসলেই ওর মতো মেয়ে আজকাল দেখা যায় না। আমার তো 4টে সন্তান আছে, কিন্তু ও সবার থেকে আলাদা। আবির সালেহা বেগমকে বলল, আমি বাবার সাথে দেখা করতে চাই। সালেহা বেগমের একটু অস্বস্তি বোধ হলো। নিম্ন মধ্যবিত্ত পরিবারের রোগীর ঘর খুব একটা পরিচ্ছন্ন হবে না, যদিও সালেহা বেগম পরিষ্কার রাখার চেষ্টা করেন। সালেহা বেগম আবিরের দিকে তাকিয়ে বললেন, আমি ওর বাবার কাছে তোমাকে কি বলে পরিচয় করিয়ে দেব? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। সালেহা বেগম ইতি উতি করছিলেন। আবির ওনার অস্বস্তি ভাব দেখে বলল, মা, আমাকে লজ্জা পাবার কিছুই নেই। ধরে নিন আমি আপনার আরও একটা ছেলে। আবিরের কথায় সালেহা বেগমের 2 চোখ দিয়ে আনন্দের বাঁধ ভাঙ্গা জোয়ার গড়িয়ে পড়ল। ওনার মনে হলো মায়াবতী নামক এক রাজকন্যাকে নিতে আজ সত্যি এক ডালিম কুমার ওনার ঘরে এসেছে। ইরা অবাক হয়ে আবিরকে দেখছে আর মনে মনে ভাবছে, কোথায় আবির আর কোথায় জাওয়াদ? ওর বোনটা তার উপযুক্ত জীবনসঙ্গী পেয়েছে। মনে মনে বড় আপুটার জন্য ইরা প্রাণ খুলে দোয়া করল। এই প্রাপ্তি ওর বোনের প্রাপ্য ছিল। এর মাঝে রুবেল আবিরকে নিয়ে ওর বাবার ঘরে গেল। নোবেলও সাথে গেল। মায়ার বাবা কোনো কথাই বলতে পারলেন না, ফ্যাল ফ্যাল করে আবিরের দিকে তাকিয়ে থাকলো। আবির মায়ার বাবার সামনে দাঁড়িয়ে বলল, আপনাদের কাছে আমি একটা মূল্যবান জিনিস চাইতে এসেছি। সেটা হচ্ছে আপনার মেয়েটাকে আমায় দিতে হবে। ও আমার বিবাহিত স্ত্রী। মায়ার বাবা ভীষণ অবাক হলেন। ওনার মতো এক হতভাগ্য পিতার কন্যাকে নিতে আজ তার গরিবখানায় এক রাজপুত্র এসেছে। এ যেন রূপকথার গল্পের মতো লাগছে। আবির মায়ার বাবার নীরবতা দেখে বলল, কি বাবা, দিবেন না আমায়? ও ছাড়া এই পৃথিবীতে আমার কোনো আপনজন নেই। মায়ার বাবা আবিরের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আমার রাজকন্যাটাকে কোনোদিন কষ্ট দিও না বাবা।
ইরা ওর বাবার মুখে এই কথাটা শুনে মনে মনে বলল, আব্বা সব সময় আপুকে রাজকন্যা বলতো, সত্যি আপু আজ রাজরানী হলো। এর মাঝে মোবারক মিয়া এসে অনেক রকমের ফল মিষ্টি বাসায় দিয়ে গেল। আবির সালেহা বেগমের দিকে তাকিয়ে বলল, মা, আজ আপনার হাতে একটু ডাল ভাত খেয়ে যাব। আজ প্রথম এসেছো বাবা, তোমাকে ডাল ভাত কি করে খাওয়াই? না মা, আমি সত্যি আপনার হাতে ডাল ভাত খেতে চাই। সালেহা বেগম কিচেনে গিয়ে এক চুলায় ডাল আর এক চুলায় ডিম শুদ্ধ বসিয়ে দিলেন। আসলে ঘরে বাজার নেই, ফ্রিজে কিছু ছোট মাছ আছে, এছাড়া কিছু নেই। সে কারণে উনি ডাল, ডিম ভুনা আর আলু ভর্তা করলেন, সাথে বেগুন ভাজা আর পটল ভাজি করে নিলেন। এর মাঝে আবির মায়াকে দেখার জন্য ছটফট করছে। এখন এটা কাউকে বলতেও পারছে না। দ্রুত রান্না শেষ করে সালেহা বেগম মায়ার রুমে এসে লাইটটা জ্বালিয়ে দিলেন। হঠাৎ চোখে আলো পড়াতে মায়ের ঘুম ভেঙে যায়। সাথে ইরাও এ রুমে এসে মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। মায়া রেগে গিয়ে বলে, তোমরা মায়ে ঝিয়ে মিলে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, এখন আবার হাসা হচ্ছে? হ্যাঁ, সালেহা বেগম হাসি মুখে বললেন, আর ঘুমাতে হবে না, ড্রয়িং রুমে গিয়ে দেখ কে এসেছে। মায়া রেগে গিয়ে বলল। দেশের প্রধানমন্ত্রী আসলেও আমি যেতে পারবো না। মায়া পাশ ফিরে মুখের ওপর বালিশ দিয়ে ঘুমানোর চেষ্টা করল। সালেহা বেগম সাথে সাথে বললেন, আবির তোকে নিতে এসেছে। মায়ার ঘুম ছুটে গেল। শোয়া থেকে দ্রুত উঠে বসে মায়ের দিকে তাকিয়ে বলল, ও কি তোমায় সব বলেছে আম্মু? হ্যাঁ বলেছে। লজ্জা লাগলো না বলতে? কেন লজ্জা লাগবে? ও তো অপরাধ করেনি, তোকে জোর করে বিয়ে করেছে, তাও ওর দাদির জন্য করতে বাধ্য হয়েছে। এখানে আমি ওর কোনো দোষ দেখি না। এরপর ইরার দিকে তাকিয়ে বললেন, তুই গিয়ে টেবিলে ভাত বেড়ে দে, আমি মায়াকে নিয়ে আসছি। ইরার কষ্ট হবে বলে সালেহা বেগম ওকে সামনে থেকে সরিয়ে দিলেন। ইরা আজ ডিভোর্স পেপারে সই করে কাগজ জাওয়াদের কাছে পাঠিয়েছে। এদিকে তার আর এক মেয়ে রাজার ঘরে রানী হতে চলে যাচ্ছে। ইরা তো ভাবতেই পারে ওর ভাগ্যটা মায়ার মতো হতে পারত, কিন্তু এটাই বাস্তবতা। জগতের সবার ভাগ্য এক সুতো দিয়ে গাঁথা হয় না। মায়ার কাছে এসে ওর কপালে চুমু দিয়ে সালেহা বেগম বললেন, যে সন্তান তার বাবা মায়ের জন্য কষ্ট করে, তার প্রতিটি কষ্টের মূল্য আল্লাহ পাক বহু গুণ বরকত দিয়ে ফিরিয়ে দেন। তুই তোর পুরস্কার হিসেবে আল্লাহ পাকের তরফ থেকে আবিরকে পেয়েছিস, কোনোদিন ওর অমর্যাদা করিস না। এরপর মায়ের হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে আবিরের সামনে বসিয়ে দিয়ে চলে যান। আবির অপলক মায়ের দিকে তাকিয়ে থাকে। এরপর গাঢ় স্বরে বলল, কি মায়ের বাঁধনে বাঁধলে যে তোমার সামনে আমি চলে আসতে বাধ্য হলাম। এই 3 দিন আমার ঘুম হয়নি, খাওয়া হয়নি। তুমি এত পাশান কি করে হলে? একটা ফোন দিয়ে খোঁজ নিলে না। ওদিকে আহসান চাচি একটু পরপর ফোন দিয়ে কান্নাকাটি করছে, একদিকে দাদি নেই, আবার তুমিও চলে গেলে। মায়া শান্তভাবে বলল, তুমি আমায় চলে আসতে বলছো? মুখের কথাটাই বড় হলো, হৃদয়ের অন্তরপুরের ভাষা বুঝলে না। রুবেল এর মাঝে এসে আবির আর মায়াকে ডেকে খাবার টেবিলে বসালো। খাওয়া শেষ করে সবার কাছে বিদায় নিয়ে আবির তার প্রিয়তমাকে নিয়ে গাড়িতে উঠল। ড্রাইভার রফিক আর মোবারক মিয়াকে উবার নিয়ে চলে যেতে বলল। আবির ড্রাইভিং সিটে বসে আর মায়া তার পাশের সিটটাতে বসে সিট বেল্ট লাগিয়ে নেয়। গাড়ি স্টার্ট দেওয়ার আগে আবির মায়ের হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নেয়। আহ, কি মোলায়েম হাত। আবিরের উষ্ণ স্পর্শে মায়ের শরীরের শিরা উপশিরাগুলো যেন কেঁপে উঠল। এমন উপলব্ধি ওর আগে কখনো হয়নি। আবিরের গরম নিঃশ্বাস মায়ের ঘাড়ে পড়ছে। ওর কেমন যেন লাগলো। থাকতে না পেরে মায়া আবিরকে বলল, সারা রাত কি এখানে কাটিয়ে দেবে? আবিরের সম্বিত ফিরে পেয়ে বলল, নিজেকে আর ধরে রাখতে পারছি না, আমার ভালোবাসার উত্তাল স্রোত তোমার দিকে ধাবিত হচ্ছে। আবির অবশেষে গাড়ি স্টার্ট দেয়, ক্যাসেট প্লেয়ারটা ছেড়ে দেয়। সেখানে বাজছে নীলুফা চৌধুরীর গাওয়া গান। গাড়ি বনানীর দিকে ছুটে চলছে। আস্তে আস্তে বৃষ্টি থেমে যায়, আকাশ পরিষ্কার। মনে হলো শুল্ক পক্ষ চলছে। আবিরের চাঁদের আলোয় জ্যোৎস্না ঝরা প্রহর খুব ভালো লাগে। আবির মায়াকে বলল, আজ সারা রাত ছাদে কাটিয়ে দিলে কেমন হয়? মায়াও বাহিরে দৃষ্টি মেলে ধরে বলল, মন্দ হয় না। মানুষের জীবন তো একটাই, কোনো ইচ্ছেকেই অপূর্ণ রাখতে হয় না। গাড়ি পৌঁছে গেল জান্নাত মহলে।
মায়া আর আবির গাড়ি থেকে নেমে ঘরে প্রবেশ করতেই দুলাল সামনে এসে বলল, ম্যাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মায়া সালামের জবাব দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? ভালো ছিলাম, তবে এটাকে ভালো থাকা বলে না। দাদিমা চলে গেলেন, আপনিও থাকলেন না, পুরো বাড়ি খা খা করছিল। আবির দুলাল মিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল। কথার ফুলঝুরি ছুটছে। কথার মাঝখানে আবির বলল, দুলাল মিয়া, জি স্যার। ছাদে আমাদের দুজনের জন্য 2 কাপ কফি দিয়ে যাও, আমরা ছাদে আছি। আবিরের কথা শুনে দুলাল মিয়া মনে মনে বিরক্ত হয়ে বলল, এই কয়দিন তোমার বউ আসছিল না, নিজের ঘর থেকে বাহির হও নাই, আর আজকে যখন বউরে পাইছো ঘরে নিয়ে তারা আদর করো, তা না? এখন রাত বিরাতে কফি বানায় দাও। গরিব মাইসের রাইতের বেলায় সুখ বউয়ের সোহাগে ঘুমাইয়া থাকা, আর বড় লোকের ভীমরতি বউ লইয়া জ্যোৎস্না দেখা। আমাগো আর তোমাগো মতো রাইত সেইকা জ্যোৎস্না দেখলে পেট ভরব না। সকাল হইতেই গতর খাটাইয়া পয়সা রোজগার করা লাগে। আসলে দুলাল মিয়ার ঘুম পাচ্ছে, কিন্তু আবির আর মায়া যতক্ষণ জেগে থাকবে দুলাল মিয়া ঘুমাতে পারবে না। কখন কি প্রয়োজন পড়বে কে জানে। মায়া আজ নীল রঙের শাড়ি পরেছে, লম্বা বেনি করেছে, সামনে কিছু চুল পড়ে আছে। বাসার সামন থেকে নিজেদের গাড়িতে উঠেছে বলে হিজাব পরেনি। শাড়ির আঁচলটা আলতো করে মাথার ওপর টেনে দেওয়া আছে। মায়ার এই আটপৌরে ভাবটা আবিরের খুব ভালো লাগে। একসময় শীতল বাতাসে মায়ার মাথার কাপড়টা আলতো করে পড়ে যায়, কপালের ওপর চুলগুলো অবিন্যস্তভাবে পড়ে আছে। ছাদে শুয়ে নারিকেল গাছের চিরল চিরল পাতাগুলো বাতাস ছড়িয়ে দিচ্ছে, সেই বাতাসে মায়ার আঁচল হালকা উড়ছে। আবির মন্ত্রমুগ্ধের মতো মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া খানিক লজ্জা পেয়ে বলল, আমাকে আজ নতুন দেখছো? আগে দেখোনি কখনো? গভীর আবেগের স্বরে আবির বলল, যত দেখি তৃষ্ণা মেটে নেই তো চোখে। থাক, আর ঢং করতে হবে না। মোবারককে দিয়ে তো ঠিকই বলে পাঠিয়েছিলে আমি যেন চলে যাই। ওটা মনের কথা ছিল না, তা তো তোমার বোঝা উচিত ছিল। এরপর আবির নিজের চেয়ার ছেড়ে মায়ার পাশে যখনই বসতে যাবে অমনি দুলাল মিয়া ট্রেতে করে 2 কাপ ধোয়া ওঠা কফি নিয়ে গলা খাকারি দিয়ে ছাদে আসে। আবির মায়ার পাশে না দাঁড়িয়ে ছাদের এক পাশে দাঁড়ায়। দুলাল মিয়া ছাদে পেতে রাখা স্টিলের টেবিলের ওপর কফির মগ দুটো রেখে মায়ার দিকে তাকিয়ে বলেন, ম্যাম আরও কিছু লাগবে? না, তুমি বরং শুয়ে পড়ো। তোমাকে সকালে উঠে সংসারের কাজ শুরু করতে হবে তো। দুলাল যেন হাঁপ ছেড়ে বাঁচল। দুলাল চলে যাবার পর মায়া নিজের কফির মগটা হাতে তুলে নিয়ে আরও একটা মগ আবিরের হাতে দিয়ে বলল, আবির, তোমায় অনেক অনেক ধন্যবাদ। কেন? তোমার আর আমার বিয়ের গোপন গল্পটা যে তুমি আমার মাকে বলে দাওনি, তাই। কারণ আম্মু জানতে পারলে ভীষণ কষ্ট পেতেন, হয়তো আমায় ভুল বুঝতেন। আসলে কি পারপাসে আমি তোমার প্রস্তাবে রাজি হয়েছিলাম কিছুটা মনে হয় বুঝতে পেরেছো তুমি। যে অফিসে চাকরি হয় সেখানে বস 2 দিন পরই আমাকে পাওয়ার জন্য নানা রকম ফন্দি ফিকির করে। তোর মনে আছে সেই ঝড় বৃষ্টির রাতের কথা? বিদ্যুতের ঝলকানিতে তোমায় এক পলক দেখে একটা খারাপ মন্তব্য করেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। এতে তোমার দোষ নেই। তোমার জায়গায় আমি হলেও একই মন্তব্য করতাম। সেই দিনও একটুর জন্য আল্লাহ পাকের রহমতে বসের নষ্টামি থেকে বেঁচে ফিরেছি আমি। থাক, সেসব বিষাক্ত অতীতের কথা আমরা আজ নাই মনে করি। আবির কফির মগটা ছাদের কার্নিশে রেখে মায়াকে নিজের কাছে টেনে নেয়। না, আজ আর মায়া কোনো বাধা দেয়নি। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে আবির বলল, থাক কিছু গোপন, তোমার আমার চুপ কথা সেটা শুধু আমাদের মাঝে থাক। মায়া আবিরের বাহুবন্ধনে ধরা দিয়ে বলল, এতদিন কোথায় ছিল এই রোমান্টিসিজম? আবির মায়ার হাতটা নিজের বুকের কাছে টেনে নিয়ে বলল, এখানে ঘুমিয়েছিল, বহুবার চেষ্টা করেছি এখান থেকে বের করে তোমার কাছে ধরা দেব, কিন্তু পারিনি। আমি যতই আমার অতীত থেকে জড়বস্তির মতো অস্তিত্বকে টেনে আনতে চাইতাম, ততই আমার বিষাদ মাখানো অতীতটা এসে আমার আগামীর পথটাকে রুদ্ধ করে দিতে চায়। মায়ে আমার মা বাবা ভাই বোন কেউ ছিল না, নানা নানি থাকলে আমার সাথে সম্পর্ক ছিল না। বলতে পারো আমি নিজেই চাইতাম না, সেই কারণে দাদিও সম্পর্কটাকে সেভাবে রক্ষা করেনি। মানুষের রক্তের বন্ধন দুনিয়াতে বেঁচে থাকার জন্য মায়া বাড়িয়ে দেয়। আমার ভাগ্যে এমন ছিল,
আমার জন্য কারো মায়া জন্মায়নি, কিন্তু সেই জড়বস্তুর সত্যটা আমার সংস্পর্শে জেগে ওঠে। মায়া বাহ্যিক দিক থেকে আমি প্রচুর অর্থবিত্তের মালিক হলেও ভেতর আমি ছিলাম প্রচণ্ড দুঃখী, হঠাৎ দরিদ্র একজন মানুষ। তবুও সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই, উনি তোমার মতো একজন শরীরকে আমার জন্য পাঠিয়েছেন। তুমি আমাকে প্রাণের তরঙ্গ জাগিয়ে দিয়েছ। তুমি শুধু আমার হও, দেখবে আমার পুরো আমিত্ব দিয়ে তোমায় আজীবন ভালোবেসে যাব। মায়া আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আজ আবিরের কথাগুলো শুনে নিজের অজান্তে চোখ ছাপিয়ে অশ্রুর ঢল নামে। এই জগৎ সংসারে ওকে কত পুরুষের চোখের দৃষ্টিতে অসম্মানিত হতে হয়েছে, আর আবির তাকে এত ভালোবাসা দিল, ওর পরিবারকে সম্মানিত করল, যা ওর সমস্ত অসম্মানের কালিমাকে মুছে দিয়েছে। একসময় আবির মায়ার কপালে সময় নিয়ে চুমু খেয়ে বলল, রাত তো শেষ হতে চলল, একটু পরে আকাশের 4টে অন্তরালে চলে যাবে। মায়া শক্ত করে আবিরকে বুকে জড়িয়ে ধরে মনে মনে ভাবল, অপেক্ষার ফল বড্ড মধুর হয়। আবির মায়ার কানে ফিসফিস করে বলল, বড্ড ভালোবাসি তোমায় মায়াবতী। আবির ছাদ থেকে কোলে করে নিয়ে এসে মায়াকে বিছানায় শুইয়ে দেয়। আবিরের গরম নিঃশ্বাস বাড়ি খাচ্ছে মায়ার গলায়। মায়া পুরো শিউরে উঠছে বারবার। আবির মাথা তুলে তাকালো মায়ের দিকে। মায়ের সাথে হয়তো চোখে চোখে কথা হলো। আবির ধীরে ধীরে এগিয়ে গেল মায়ের মুখের কাছে। এগিয়ে এসে ঠোঁট ছোঁয়ালো কপালে। মায়া খামছে ধরল আবিরের শার্ট। আবির মায়ার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো শুষতে লাগলো। আস্তে আস্তে দুই ঠোঁটের মিলনের গভীরতা আরও বাড়তে লাগলো। একসময় আবির চরম উন্মাদনায় নিজের বডি থেকে পোশাক খুলে ছুঁড়ে ফেলল। মায়ার শরীর থেকে সমস্ত কাপড় একটা একটা করে খুলে দিল। মায়ার গলার ভাঁজে, নাকে, গালে, বুকে, ঠোঁটে অজস্র চুমুতে চুমুতে ভরিয়ে দিল আবির। মায়ার শরীর উত্তেজনায় কেঁপে কেঁপে উঠল। মায়া আবিরের চুল খামছে ধরল, যেন আরও গভীরভাবে এই অনুভূতিতে ডুবে যেতে চাইল সে। আবির নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। ধীরে ধীরে মায়ার নাভি থেকে আরও নিচে নেমে গেল। মায়ার একটা পা আবির নিজের কাঁধে তুলে নিল। কিছুক্ষণ পর অস্ফুট স্বরে মৃদু শীতকার, ভারী নিঃশ্বাসের শব্দ আর উষ্ণ গঙ্গানির আওয়াজে ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে পুরো রুম জুড়ে। কাঁপা কাঁপা দেহে মায়াও আবিরকে সঙ্গ দিতে উন্মাদ আজ। মায়াও আবিরের এত এত আদর ভালোবাসার সাগরে নিজেকে আজ বিলীন করে দিতে থাকে। যন্ত্রণাদায়ক সুখে মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মায়ের অস্ফুট স্বরে শীতকারের আওয়াজে আবিরকে আরও বেপরোয়া করে তুলছে। পরদিন মোবাইলের টুং করে শব্দ হওয়াতে মায়ের ঘুম ভেঙে যায়। মায়া মোবাইলটা ধরে যখনই দেখতে যাবে, আবির হাত থেকে মোবাইলটা রেখে দিয়ে বলল, মোবাইলটা রাখো। এ কথা বলে মায়াকে নিজের বাহুবন্ধনে শক্ত করে জড়িয়ে নেয়। মায়া আবিরের কপালে চুলগুলো সরিয়ে দিয়ে চুমু খেয়ে বলল, দেয়ালের ঘড়িটার দিকে তাকাও, সকাল 9টা বাজে, তোমায় অফিসে যেতে হবে। আজ 1 সপ্তাহ অফিসের সাথে যোগাযোগ নেই। এভাবে চলতে থাকলে 2 দিনে ব্যবসার লাল বাতি জ্বলবে তো। আবিরও সাথে সাথে বলল, তা অবশ্য ঠিক বলেছ। আবির মায়াকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে যায়। এই ফাঁকে মায়া মোবাইলে ওপেন করে মেসেজটা দেখে। একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। ল্যাব এইড হাসপাতালে সন্ধ্যা 6টায় আবিরকে নিয়ে যেতে বলেছে। আবির গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলে মায়া তাড়াতাড়ি মোবাইল লক করে রেখে দেয়। আবির অফিসে যাওয়ার জন্য রেডি হয়। মায়া আবিরের পিছনে এসে দাঁড়িয়ে বলল, আজ তুমি বিকেল 5টার দিকে আমার সাথে এক জায়গায় যাবে। আবির চুল আশ্রয় আর বলে, কোথায় যেতে হবে? গেলেই দেখতে পাবে। আবির মায়াকে জড়িয়ে ধরে ঠোঁটে গাঢ় চুমু খেয়ে বলল, ঠিক আছে মহারানী। এরপর আবির নাস্তা করতে নিচে নামে। মায়াও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ফরজ গোসল করে নিচে নেমে আসে। এমন সময় মোবারক মিয়া এসে বলল, স্যার, সেদিন তো আপনি দলিলগুলো দেখেননি, ব্রিফকেসে ওইভাবে রাখা আছে। আবির খেতে খেতেই বলল, মনে আছে, এখন দেখে নেব। খাওয়া শেষ করে আবির ড্রয়িং রুমে গিয়ে ব্রিফকেসটা খুলে দলিলগুলো দেখল। আবির অবাক হয়ে যায়। দাদি আবিরকে সব কিছুই দিয়ে গেছেন, কিন্তু বাড়িটা মায়ার নামে লিখে দিয়েছেন। আবির মায়াকে ডেকে বলল, দাদিমা এই বাড়িটা তোমার নামে লিখে দিয়েছেন। মায়া প্রচণ্ড অবাক হয়ে বলল, আমি তো এইসবের কিছুই জানি না। আবিরও সাথে সাথে বলল, আমিও তো জানি না, এইমাত্র দলিলগুলো দেখলাম।
মায়ার অস্বস্তি বোধ হয়, সে কারণে আবিরকে বলল, আবির, এই সম্পত্তি আমি চাই না, এটা বরং আমি তোমার নামে লিখে দিই। না, দাদিমা খুশি মনে তোমাকে দিয়ে গেছে। তুমি বাড়িটা যত্নে রেখো, ঠিক আছে? অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। আবির গাড়ির সামনে আসতেই মোবারক মিয়া গাড়ির দরজা খুলে দেয়। আবির গাড়িতে বসে ভাবল, দাদিমা দাদিমা অনেক বুদ্ধিমতী নারী ছিলেন। মায়াকে ঠিক মায়া দিয়ে বেঁধে ফেলেছেন। মায়া দুপুরে খেয়ে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। এমন সময় ফোনটা বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে ছোট ফুপু জবাব ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে বললেন, কি রে, তোর বিয়ে হলো অথচ তোর মা আমাকে বা তোর চাচাকে একটা ফোন দিলে না? মায়ার প্রচণ্ড বিরক্ত লাগে, কিন্তু সেটা প্রকাশ না করে বলল, আমার মামা খালাদেরও বলা হয়নি, সামনে রিসেপশনের সময় সবাইকে দাওয়াত দেওয়া হবে, আপনারা এসে দোয়া দিয়ে যাবেন। তোর মামা খালা আর আমরা কি এক হলাম? ওরা তো ঢাকায় থাকে না, রংপুর থেকে আসতে আসতে 7-8 ঘন্টা সময় লাগে। কিন্তু আমি আর জহির ভাই ব্যাঙের মতো লাফ দিয়ে চলে আসতে পারতাম। সেই লাভটা রিসেপশনের সময় দিয়েন, আমি রাখি, একটু ব্যস্ততা আছে আমার। ফোন রেখে মায়া ওয়াশরুম থেকে অজু করে আসরের নামাজ পড়ে নেয়। এরপর রেডি হতে থাকে। আবির 5টার দিকে বাসায় আসে। মায়া রেডি হয়েছিল। গাড়ির হর্ন শুনে বের হয়ে এসে গাড়িতে বসে। মোবারক আর রফিক গাড়ি থেকে নেমে যায়। আবির ড্রাইভিং সিটে বসে, মায়া পাশের সিটে বসল। গাড়ি ল্যাব 8-এর দিকে চলতে শুরু করে। আবির একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কি অসুস্থ? কিছুই তো বললে না। গেলেই দেখতে পাবে। মায়ার মনের ভেতরে খুব টেনশন হচ্ছে। আবিরের রিয়াকশনটা কেমন হবে কে জানে, আল্লাহ। গাড়ি ল্যাব 8-এর সামনে চলে আসলো। আবির গাড়ি পার্কিং করে মায়ের সাথে লিফটে ওঠে। 6 তলার আইসিইউ এর সামনে লিফট থামে। ওখানে আগে থেকেই একজন বয়স্ক লোক ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। মায়া পরিচয় দিলে উনি আবির আর মায়াকে আইসিইউ এর ভেতরে একটা পোশাক পরিয়ে নিয়ে যায়। আবির দেখে নাকে মুখে নল লাগানো একজন বয়স্ক মহিলা বিছানায় শুয়ে আছেন। আবির ঠিক চিনতে পারে। মায়ার দিকে তাকায়। মায়া ওর হাতটা চেপে ধরে। এরপর আবির মহিলাটির জীর্ণ শীর্ণ হাতটা স্পর্শ করার সাথে সাথে ওনার চোখের তারাগুলো নেচে ওঠে। আবির কাঁদতে কাঁদতে বলল, কেন এমন করলে মা? একবারে কি তোমার আমার কথা মনে হয়নি? তুমি জানতে না তোমার শরীরের গন্ধ না পেলে আমার ঘুম আসে না? জানো, তুমি যাবার পর আমি তোমার ব্যবহৃত জামা কাপড় নাকের কাছে নিয়ে ঘুমানোর চেষ্টা করতাম। একটু বড় হওয়ার পর সবে আমার থেকে আঙুল ধরে বলতো আমি এক ভ্রষ্টা নারীর সন্তান। আমার বুকটা তখন ফেটে যেত। সেজন্য বাবু তোর বাঁচলই না। বড় না মা, কি অপরাধ ছিল আমার? হঠাৎ করে পেশেন্টের খিঁচুনি শুরু হয়। নার্স মায়া আর আবিরকে আইসিইউ থেকে বের করে দেয়। আবির হসপিটাল থেকে চলে যেতে চায়। মায়া ওর হাত শক্ত করে ধরে জোর করে বসিয়ে রাখে। ঘণ্টাখানিক পর নার্স এসে বলল, পেশেন্ট মারা গেছে। আবির মায়াকে জড়িয়ে অঝরে কাঁদতে থাকে। হাসপাতালেই গোসল করিয়ে কাফন পরানো হয়। এরপর মোহাম্মদপুর কবরস্থানে মসজিদে নিয়ে যাওয়া হয়। ওখানে জানাজা পড়িয়ে লাশ নিয়ে কবরস্থানে যাওয়া হয়। আবির খাটিয়ার একটা পাশ ধরে হাঁটতে থাকে। ওর মাকে ও মাফ করে দেয়, বরং মায়ের শেষ কাজটা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করে। আর দু চোখ দিয়ে অবিরাম কষ্টের জল অঝরে ঝরতে থাকে। মায়া মসজিদের কাছে গাড়িতে অপেক্ষা করে। দাফন করে আবির গাড়ির কাছে চলে আসে। ওর মায়ের বর্তমান হাজবেন্ড মায়াকে ধন্যবাদ জানিয়ে বললেন, আঞ্জুমানের শেষ ইচ্ছা এটাই ছিল। ও আসলে 5 বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। শুধু বের করে আবির আবির বলতো। আমি নিজেই ওর সেবা যত্ন করেছি। আমাদের কোনো সন্তান হয়নি, হয়তো আঞ্জুমান চায়নি তাই। এরপর আবিরের দিকে তাকিয়ে ভদ্রলোক বললেন, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ভালোবাসা যে এত দাম দিয়ে অর্জন করতে হয় তা আমার জানা ছিল না। আবির কোনো কথা না বলে গাড়িতে উঠে বসল। পুরো রাস্তায় আবির কোনো কথা বলে না। মায়া আবিরের মনের অবস্থা বুঝতে পারে। 7 দিন পর আকাশে আজ পূর্ণিমা। জ্যোৎস্নার ফুলগুলো অবিরাম ঝরছে। হাসনাহেনা ফুলের সুবাস ছাদের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। আবির মায়ার পাশে বসে জ্যোৎস্নার সৌন্দর্য উপভোগ করছে। একসময় মায়ার হাতটা ধরে বলল, জানো মা, তোমাকে ভালোবাসার পর আমি বুঝেছি কোনো মানুষ যদি তার ভালোবাসা মানুষকে না পায়
ফলে সে সময় তার জীবন তার কাছে অর্থহীন হয়ে পড়ে। তার বিবেক বুদ্ধি অনেক সময় কাজ করে না। আমার মায়ের ক্ষেত্রে সেটাই ঘটেছে। আমাকে ফেলে রেখে মা ভালোবাসার মানুষের হাত ধরে চলে গিয়েছে, কিন্তু আমার অভাব অনেকে প্রতিনিয়ত পড়িয়েছে। সে কারণে হয়তো একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমি আমার মাকে মাফ করে দিয়েছি। আবির মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে কোনোদিন ছেড়ে যেও না মায়াবতী। মায়াও আবিরকে জড়িয়ে ধরে বলল, আমিও আল্লাহ পাকের কাছে দোয়া করি সবসময় মৃত্যু ছাড়া আমাদের যেন বিচ্ছেদ না ঘটে কখনো। মায়া আস্তে আস্তে বলল, কত দিন রাত্রি গেছে কেটে, কত দেহ এলো গেল হাত ছুঁয়ে ছুঁয়ে, দিয়েছি ফিরায় সব। সমুদ্রে জলে দেহ ধুয়ে, নক্ষত্রের তলে বসে আছি সমুদ্রের জলে। দেহ ধুয়ে নিয়া তুমি আসবে কি কাছে প্রিয়া। ধন্যবাদ গল্পপ্রেমিক বন্ধুরা, যারা গল্পটা এত সময় ধরে মন দিয়ে শুনছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের গল্পটি শুনে ভালো লেগেছে তারা অবশ্যই গল্পটিতে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে দেবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন রাখবেন, যাতে করে নতুন নতুন এরকম রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে সবার আগে আপনার কাছেই নোটিফিকেশনটা যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।